ছোটবেলায় আমরা অনেকেই একটা ছড়া পড়েছিলাম, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাল্গুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। এই হাঁসফাঁস গরমে জীবন পুরো ওষ্ঠাগত। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এসেছি এই হাঁসফাঁস গরমে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এতটাই গরম যে বিছানাতেও শোয়া যাচ্ছে না, নিচে শুতে হচ্ছে। আজ হচ্ছে সানডে, ছুটির দিন। সোনু শান দুজনেই ছাতু খেয়ে বেরিয়ে গেছে। আমি ওইদিকে একটু চা করে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে খেলাম। সবজি বাজার করা ছিল, তাই কালকে সকালবেলা গিয়ে শুধু মাছ নিয়ে এসছে। কাল শনিবার ছিল বলে তার মাছ টাছ রান্না করিনি, সব ধুয়ে রেখে দিয়েছিলাম। বাটা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। এদিকে চাল ডালও ধুয়ে নিলাম। কচুর লতি দিয়ে খাওয়ার জন্য চিংড়ি মাছটা নিয়ে এসছে। তো 1 কেজি লতি নিয়ে এসছিল। তো লতিটা আমি কালকে বিকেলবেলা বসে বসে কেটে রেখেছি। আর 500 চিংড়ি মাছ নিয়ে এসছিল, তো ওটাও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। খেতে তো ভালোই লাগে, কিন্তু এইসব করতে গেলেই তো ঝামেলা। যাই হোক, মাঝে সাঝে করাই যায়। আর এখন তো দোকানে যাচ্ছি না, এই জন্য এখন করছি বাড়িতে বসে বসে। তো লতিটা ভাপাতে বসিয়েছি, ভাত হচ্ছে, সবজিগুলো কুটে নিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ড আমার শাশুড়ি মায়ের নখ কেটে দিচ্ছে। এরপর আমি ভাতটা নামিয়ে নিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছি। আম ডাল করবো, আর এদিকে মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। বাটা মাছটা ভেজে তুলে রেখেছি। কাঁচা লঙ্কা চিড়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব। এখানে ডাল সিদ্ধটা করে নিয়েছি। চিংড়ি মাছটা এখনো বরফ ভাঙেনি, একটু ডিম সিদ্ধও করে নিয়েছি, ডিমও রান্না করব। এদিকে মাছ আর ডালটা তো হচ্ছে। শানও চলে এসছে জিম থেকে। আমার হাজবেন্ডকে বললাম তুমি তাহলে একটু পাখাগুলো মুছে দাও। তো মাছটা নামিয়ে আমি দুভাগে ভাগ করে রাখলাম। ডিমটা ছুলে নিয়েছি, আর ডাল তো হয়ে গেছে, ডালটাও দুভাগে ভাগ করে রাখবো। লতি বসিয়েছি। ফ্যানগুলো পরিষ্কার করে ও আবার ঝাড় দিয়ে ময়লাটা বাইরে রেখে দিল। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর মাছটা তো আগেই হয়ে গেছিল। তারপরে আমি ডিমটাও করে নিলাম। আর শুক্রবার দিন আমি মোরলা মাছ রান্না করেছিলাম, সেটাও একটু ছিল, সেটাও ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম। কালকে শনিবার ছিল দেখে আর খাওয়া হয়নি, তো এটাও নামিয়ে নিলাম। নামিয়ে সব ভাগযোগ করে রেখে দিলাম। রান্না বান্না হয়ে গেছে। এইবার আমি বাসনগুলো মেজে নেব, কারণ আমার শাশুড়ি মায়ের স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড স্নান করতে ঢুকেছে। আর শানও জিম থেকে এসে একটু বিশ্রাম করে ও স্নান করে নেয়। তো সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও একটু কিছু খেয়ে নিয়ে আবার কাজ করব। এই যে ঝাড় দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। ও তো ফ্যান পরিষ্কার করে একটুখানি ঝাড় দিয়েছে, কিন্তু আমি তখন রান্না করছিলাম বলে তো সেভাবে ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে ঠাকুর ঘরটারও ঝাড় দেয়নি। আর ওই যে দেখো, যাদের আম গাছ তাদের বাড়ি 2 ভাই মিলে আমগুলো পেরে নিচ্ছে। অনেক আম পেকে গেছে, আর বেশিরভাগ সময় সব ছেলেপুলেরা এসে না ওই ঢিল দিয়ে লাঠি দিয়ে আমগুলো পেরে পেরে নিয়ে নেয়। আর ওরা আজকে ছুটির দিন বলে ওই আমগুলো পেরে নিচ্ছে। গরমে শরীরটা পুরো কাহিল লাগছে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে আমাদের ঘরের যে আমগুলো আমার হাজবেন্ড কিনে এনে রেখে দিয়েছে, সেই আমগুলো ভাবছি ফ্রিজ থেকে বার করব। আমার হাজবেন্ড প্রত্যেকবারই নিয়ে আসে আচার করার জন্য। তো এনেছে অনেক দিন আগেই, কিন্তু ওই একটা একটা করে খাওয়া হচ্ছে। টক খাচ্ছি, ডাল খাচ্ছি, এটা ওটা খাচ্ছি, তো আচার আজ সেভাবে করা হচ্ছে না। তো আজকে ভেবেছি আমগুলো কেটে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ এখন করতে গেলে পুজো দিতে দিতে আবার অনেক দেরি হয়ে যাবে। তো আমি কাটতে বসেছি। আমি বলছি শান, আমগুলো একটু ঘষে দিবি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এই ঘষা আচারটা ঝাল আচার করব। ঝাল বলতে টক ঝাল মিষ্টি ওই রকমই হবে, কিন্তু ঝালের পরিমাণটা বেশি থাকবে। আর যেটা স্লাইস করে আমটা কাটবো সেটা পুরোটাই মিষ্টি আচার করব। মানে এটাও টক ঝাল মিষ্টি হবে, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি থাকবে। তো ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে স্নান করে আমি কিন্তু পুজো টুজো দিয়ে খেয়ে একটু শুয়েছিলাম। উঠে তারপর সন্ধেবেলায় সন্ধেটা দিলাম। সোনু শান দুজনের কেউই বাড়িতে নেই। শান গেছে খেলতে, আর সোনুও ঘুরতে বেরিয়েছে। তো তার আগে আমি একটা পার্সেল এসেছিল, পার্সেলটা নিলাম। বিকেলে একটা পার্সেল দিয়ে গেল, ওটা অর্ডার দিয়েছিলাম। এটা কি বলতো, এই যে এটা হচ্ছে আমাদের যে পুরনো ফ্রিজটা আছে না, তার জন্য একটা স্টিকার অর্ডার দিয়েছিলাম। ওপরটা কীরকম হয়ে গেছে, এটা লাগিয়ে দেখবো কতটা কি ভালো কি মন্দ। নতুন দিলাম অর্ডার, দেখি। সোনু শান ঘরে কেউ নেই, মানে সকালবেলাও যেদিন ছুটি পায় ওরা 2 ভাই, শান্ত জিমে চলে গেছিলো, সোনুও বেরিয়ে গেছিলো। আচ্ছা, ঘুরে ঘুরে দুপুরবেলা আসলো, ফেলে দিল, ঘুমালো দুজনেই। আবার বিকালবেলা শান খেলতে গেছে, সোনু বেরিয়ে গেছে। আর দুপুরবেলা এত গরম, শরীরটা না একদম ছেড়ে দেয়। মানে কাজ করতে করতে যেন হাঁপিয়ে যাচ্ছি। ওষুধগুলো খাচ্ছিলাম, ওষুধগুলো শেষ হয়েছে, কিন্তু ডাক্তার বলেছিল 1 মাস পর যেতে। ওষুধগুলো কিছুটা খেয়েছি, তো আবার কিছুটা
আনতে হবে, শেষ হয়ে গেছে। আবার যেন শরীরটা কেমন লাগছে। দুপুরবেলা শুয়েছিলাম, পুজো টুজো দিয়ে খেয়ে শুয়েছিলাম, বাসনও মাজিনি আজকে। আর পাম্পের জল এত গরম হয়ে যায় দুপুরবেলা, বাসন মাজতে গেলেও যেন হাত পুড়ে যাচ্ছে। মানে স্নান করতে গেলে তো গরম জল পড়ে, প্রথমে কিছুটা জল পড়ে যায়, তারপরে ঠান্ডা জল পড়ে। হ্যাঁ, তার মানে ভরে রাখি, বালতি ভরে রাখি, নষ্ট করি না, বালতি ভরে রাখি। তারপরে যেই ঠান্ডা জলটা পড়ে, ঠান্ডাও না ঠিক, যে জলটা পড়ে সেটা দিয়েই স্নান করি। যাই হোক, রাত্রিবেলা করে আবার গা ধুচ্ছি, মানে এত গরম লাগছে কি বলবো। তো দুপুরবেলা শুয়েছিলাম, পুজো টুজো দিয়ে খেয়ে শুয়েছিলাম। তো এখন মানে বিকালবেলা উঠলাম, সন্ধ্যা টন্ধা দিলাম, তারপরে তনু শান দুজনেই বেরোলো, আমাকে বলে গেছে। তা একটা ভিডিও এডিট করতেছিলাম, তো করে নিয়ে এখন যাব আবার রান্নাঘরে গিয়ে করব। কালকে আবার বুদ্ধ পূর্ণিমা আছে। আমার হাজব্যান্ড সব ফল টল নিয়ে এসছে, কালকেই নিয়ে এসছে সব, তো ফুল মিষ্টি কালকে নিয়ে আসবে। আবার বুদ্ধ পূর্ণিমা একটু পুজো দেবো। পুজো তো নিত্য পুজো তো দেই, পূর্ণিমায় ভেবেছি একটুখানি, কালকে পূর্ণিমা তো তো একটু সিন্নি দেব ঠাকুরের সামনে। তো এই শরীরটা যেন কেমন লাগছে, এই করব। আর রাত্রিবেলা আবার রান্না করতে হবে। আর যা আজকে রান্না করেছি সবই রেখে দিয়েছি, কালকে রান্না করতে হবে না সকালবেলা, কারণ ঠাকুরের পুজোর দিকটায় যাব। আর আমগুলো কেটে রাখলাম, কিন্তু আমগুলো করিনি। রোজই ভাবি করব করব, কিন্তু করা আর হয় না। তো কেটে রেখেছি, কালকে রান্না থাকবে না, পুজোটা দিয়ে তারপরে ভেবেছি যে আমের আচারগুলো বানাবো। হ্যাঁ, আমগুলো কবে এনেছে, তো ওগুলো বানাবো। তারপরে এদিকে আবার মান কচুও এনেছে। তো মান কচুটা আজকে আর করলাম না, যেহেতু কচুর লতিটা করেছি। কচুর লতিগুলো, এতগুলো কচুর লতি কাটতে কি সময় কম লাগে? 1 কেজি লতি, তারপরে আবার হাফ কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কালকে সকালবেলা, কালকে শনিবার ছিল, নিরামিষ করেছিলাম, সকালবেলা কেটে কুটে ধুয়ে রেখেছিলাম। বাটা মাছটাও কেটে এনেছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম, রান্না করে রাখলাম একেবারে। আজকেও খেলো, কালকেও হয়ে যাবে। তারপর ওদিকে পুজো করব, দেখলাম যে না, আমার সোনুর অফিস আছে, একেবারেই করে রাখি। ডিমটাও করে রাখলাম, ডালও করে রেখেছি, সবই করা আছে, শুধু ভাতটা করব কালকে। এই করব। আর আজকে রাত্রিবেলা দেখি কি করি, রাত্রিবেলা তো রান্না করতেই হবে। রুটি তরকারি করি বা যা করি করবো, তো করবো। জামা কাপড়ও আজকে বেশি কিছু কাচিনি, কালকে প্রচুর কেচেছিলাম। তারপরে বাথরুম পরিষ্কার করেছি, সব বাথরুম ম্যাটগুলো ধুয়েছি। কালকে অনেক কিছু আমি এখানে পরিষ্কার করেছি, মানে কুচকাচ অনেক কিছু পরিষ্কার করেছি। তো আজকে ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ফ্যানগুলো পরিষ্কার করে দাও। তো শান আসলো জিম থেকে, ও এইটা ধরলো, ওইটা ধরলো, তারপরে ও পরিষ্কার করে দিল। নাহলে না, এই গরমে সারাক্ষণ ফ্যান চলছে, তো ফ্যানগুলো একদম ধুলো পড়ে গিয়ে না হাওয়া আটকে যাচ্ছে, এই জন্য পরিষ্কার করে দিল, ভালোই হয়েছে। এই ফ্রিজের স্টিকারটা কিছুদিন আগেই আমি দেখেছিলাম, খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদের পুরনো যে আগের যে ইটা ফ্রিজটা, ওটার সামনেটা না জলে জলে কেমন জানি, মানে ওপরের যে ইটা রং করার, ওটা উঠে গেছে, মানে জং জং ভরে গেছে। তা দেখতে কেমন লাগে না, ওই জন্য এটা অর্ডার দিলাম। দেখি এটা লাগিয়ে দেখবো কেমন কীরকম। আরেকটা জিনিসও অর্ডার দেব, সেটা আমার মানে পুরোনো ভাড়া বাড়িতে গিয়ে আমার ওটা ভেঙে গেছে। ওটা হচ্ছে আমার ওই সিলিন্ডার রাখে যে নিচে স্ট্যান্ডটা, ওটা। কারণ টাইলসের ওপরে না এমনি ঘষিয়েই করা যাচ্ছে না সিলিন্ডার, কখন কি পড়ে গেলে ভেঙে যাবে। তো ওই একটা স্ট্যান্ড আমার অর্ডার দিতে হবে, দেখি দেবো, এর মধ্যেই অর্ডার দেবো। আর মিস্ত্রি তো আজকে আসার কথা ছিল, গরমে কেউ কাজ করছে না, এত গরম এত গরম। হ্যাঁ, তা ওই ইট ফিট এসছে, বাড়িতে ইট এসছে, কিন্তু কালকে মিস্ত্রি আসবে কিনা তাও জানি না। আজকেও তো বলেছিল আসবে, কিন্তু আসলো তো না, কালকে আসবে কিনা জানি না। তো এই কাজ করাবে আবার। আমার হাজব্যান্ডও বলছিল সকালবেলা যেতে ইচ্ছা করছে না গরমে, কিন্তু দোকান তো খুলতে হবে, সকালবেলা না গেলেও পরে গিয়ে খুলতে ইচ্ছে করে না, যায় কোনো রকমে গিয়ে খোলে। কাস্টমার তো এখন গরমে কি বেরোবে, সন্ধ্যার পরেই বেরোয়, আর খুব দরকার না হলে মানুষের গরমে বেরোয়ও না। যার যেটা কর্ম সেটা তো করতেই হবে, হ্যাঁ, নিয়ম মতন গিয়ে খুলতে হবে, বন্ধ করতে হবে।
এবার হলে হবে, না হলে না হবে। যারা অফিস করে তাদেরও যেতে হবে, যারা মানে যার যেটা ব্যবসা বা চাকরি, যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। যাই হোক, এখন বাসনগুলো গিয়ে মাজি, তারপর টুকটুক করে আবার রাতের রান্নার জোগাড় করি। তো রাতের বেলা আমি দেখো একবারে চাউমিন করে নিলাম, একটু ডিম দিয়েছি আর সবজি দিয়ে। এই আলাদা আলাদা রুটি তরকারি করার থেকে একটা রুটি করতে গেলেও তো সেই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হবে, আর শরীরটাও সেরকম ভালো লাগছে না, ওই জন্য একবারে করে নিলাম সবার জন্য। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মার রাতের ডিনারের চাউমিন একদমই পছন্দ না, তবুও কি করব, একটা দিন খেয়ে নেবে। সবাইকেই সবারটা বুঝতে হবে, কর্ম তো আমাদের করতে হবে সবাইকেই। কিছু জিনিস ভালো না লাগলেও অন্যের ভালোর জন্য সেটা কিন্তু তখন করতে হয়। তবে সব থেকে ভালো লেগেছে আজকে সবার শেষের সারপ্রাইজটা পেয়ে, তো তোমাদেরও দেখাচ্ছি চলো। সোনু চলে এসছে আর সবাই একে একে চলে এসছে, কি নিয়ে এসছে দেখো, তোমাদের দেখাই। দিনের শেষে এটা কিন্তু আমার সেরা গিফট। কি আছে সোনুটাই? হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে উপলক্ষে। তবে সোনু যেরকম কিনে নিয়ে এসছে সেরকম আমি কিন্তু কেকটা একা কাটিনি। আমি যেরকম মা, আমার ওপরেও কিন্তু মা আছেন, মানে আমার হাজবেন্ডের মা, আমার শাশুড়ি মা। ওদের সময় তো এসব ছিল না, আর ওরা এত ব্যস্ততার মধ্যেও কি করেই বা করবে। আর আমার মনে হয় মায়েরা সবসময় স্পেশাল, তাদের জন্য ওই একটা দিন আলাদা করে বাছাই করা এটা ভুল। আমি প্রথমে ভাবলাম কি হলো, হঠাৎ করে কেক নিয়ে এসছে ও মাদার্স ডে, ছোট্ট কেক নিয়ে এসছিস, কেকটা খুলে দেখাই। কেকটা সোনু কিনে আনলেও শান কিন্তু বলেছে নিয়ে আসতে। এইখানে দুই ছেলে যখন তার মায়ের জন্য একটা কেক নিয়ে আসে ভালোবেসে, সেখানে তো আমারও কিছু করা উচিত আমার শাশুড়ি মায়ের জন্য। আমার মার কাছে তো এখন যেতে পারছি না, গর্ভধারিণী মা মাই হয়, তার তুলনা করা যায় না, তার ঋণ কখনো শোধ করাও যায় না। তবুও এই বিশেষ দিন উপলক্ষে মার কাছে যদি নাও যাই, মা কিছু মনে করবে না। আর যেই মাকে নিয়ে সবসময় আমি থাকি, তার জন্য এইটুকু করলেই মা যেরকম খুশি হবে আমার হাজবেন্ডও খুশি হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।